নমস্কার। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনীতির মধ্যে সংস্কৃতি বোধ, রাজনীতির যে সংস্কৃতি, এই নিয়ে বর্তমান সময়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনা করি। আমরা অনেক সময় বলে থাকি যে বর্তমান সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বা রাজনীতির সংস্কৃতির ক্ষেত্রে অনেক অধঃপতন হয়েছে, বা সেইভাবে পুরনো সময়ের কথা আমরা অনেক সময় উদাহরণ তুলে ধরি যে সেই সময়কার রাজনৈতিক সংস্কৃতি অনেক ভালো ছিল। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে যে বিরোধ, সেই বিরোধের থাকলেও তাদের মধ্যে ব্যক্তিগত স্তরে হতো না। বিভিন্ন ধরনের যে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন নেতাদের মধ্যে সম্পর্ক, সেই সমস্ত বিষয়, তাদের মধ্যে সৌভ্রাতৃত্বমূলক বিষয় যে বর্তমান ছিল আমরা আলোচনা করি। আবার বর্তমান সময়ে আমরা যখন রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে হিংসার পরিস্থিতি বা রেষারেষি অনেক কিছু দেখি, এই সমস্ত কিছু নিয়ে আমাদের মধ্যে কিন্তু রাজনীতির সংস্কৃতি বোধ বা সংস্কৃতি নিয়ে একটা মনোভাব রয়েছে। আজকের আমাদের এই আলোচনায় আমরা রাজনীতির বা রাজনৈতিক সংস্কৃতির অংশের কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা আলোচনা করার আগে বা রাজনৈতিক সংস্কৃতি কি এ বিষয়ে আলোচনা করার সময় আমরা প্রথমেই যার মতবাদ বা যার কথা আলোচনা করব তিনি হলেন অ্যালান বল, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল। তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে তিনি রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন। তার মতে রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয় রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক বিষয়াদির সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন মনোভাব, বিশ্বাস, আবেগ, অনুভূতি ও মূল্যবোধকে নিয়ে। অর্থাৎ রাজনীতির সঙ্গে যে সম্পর্কিত যে সমস্ত বিশ্বাস, মনোভাব, আবেগ সবকিছুই কিন্তু রাজনীতি সংস্কৃতির মধ্যে বিরাজমান করে। পরবর্তী যে যারা রাষ্ট্রবিজ্ঞানী দুজন গুরুত্বপূর্ণ সংজ্ঞা এই বিষয়ে আমাদের সামনে তুলে ধরেছিলেন তারা হলেন অ্যালমন্ড এবং পাওয়েল। তাদের কম্পারেটিভ পলিটিক্স শীর্ষক গ্রন্থে রাজনীতি সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, যারা আগামীতে হায়ার স্টাডিজ করবো, তারা কম্পারেটিভ পলিটিক্স এই বইটির কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বই, এবং এই বইটি সম্পর্কিত প্রশ্ন কিন্তু অনেক জায়গাতেই আসে। এই বইয়ে অ্যালমন্ড এবং পাওয়েল তারা রাজনীতি সংস্কৃতি যে সংজ্ঞা দিলেন তা এইরকম যে রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে বিভিন্ন বিষয় জড়িত থাকে। এই সমস্ত বিষয়কে বিচ্ছিন্ন করে বাছাই করা যায় এবং কতগুলো অংশে এদের পরিমাপও করা যায় বলে তারা মনে করতেন। অর্থাৎ তারা মনে করতেন যে রাজনীতি সংস্কৃতির মতো অনেকগুলি বিষয় রয়েছে, পারস্পরিক সম্পর্ক, তাদের মনোভাবের জায়গা, বিশ্বাসের জায়গা, সেই অঞ্চলের মানুষেরা কিভাবে বিশ্বাস করেন সেই রাজনীতি সংস্কৃতি, বা একটা অঞ্চলের যে রাজনীতি সংস্কৃতি সেই সংস্কৃতি সেই মানুষের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে। আমরা যেমন দেখি যে আমাদের জাতিগত ভাবে কোথাও ধর্মীয় ভাবাবেগের উপরেও কিন্তু অনেক সময় রাজনৈতিক সংস্কৃতি নির্ভর করে, জাতিভেদ প্রথার উপরে নির্ভর করে। এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমরা দেখতে পাই যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে। তারা আরো অভিমত ব্যক্ত করেন যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় সদস্যদের মধ্যে রাজনীতির প্রতি ব্যক্তিগত মনোভাব এবং দৃষ্টিভঙ্গি হলোই রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ তারা কিন্তু সেই বললাম যে বিশ্বাস, মনোভাবের জায়গাগুলো, সেই জায়গাগুলোকে নিয়ে কিন্তু রাজনীতি সংস্কৃতির কথা বলেছে। পরবর্তীতে অ্যালমন্ড এবং ভার্গল তাদের সিভিক কালচার শীর্ষক গ্রন্থে তারা রাজনীতি সংস্কৃতি বলতে আলোচনা করলেন যে বিশেষ রাজনৈতিক মানসিকতা এবং রাজনৈতিক অবস্থা এবং তার অংশ সমূহের সম্পর্কে রাজনৈতিক সংস্কৃতির মনোভাব কোনো বিশেষ ব্যবস্থায় ব্যক্তি যে ভূমিকা পালন করে তা প্রতিফলিত করে। অর্থাৎ আমরা যেমন একদম এই ভিডিওর শুরুতে আমরা যেমন বললাম যে যখন আমরা পুরোনো দিনের কথা বলি তখন আমরা বলি যে সেই সময় রাজনীতি সংস্কৃতির একটা আলাদা পরিবেশ ছিল। আবার বর্তমান সময়ে আমরা বলি যে রাজনীতির মধ্যে যে সংস্কৃতি বোধ বা রাজনীতির মধ্যে যে একটা সংস্কৃতি মানসিকতার প্রভাব ছিল সেই রাজনীতি সংস্কৃতিটা বর্তমানে নেই পুরোনো দিনের মতন। এখন রাজনীতিতে অনেক বেশি তাদের মধ্যে ক্ষমতায়নের জন্য দুর্বৃত্তায়নের প্রভাব
মারামারি, গন্ডগোল, হিংসা এই সমস্ত প্রভাব অনেক বেশি। এটাও কিন্তু এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই পড়ে। দেশ কাল ভেদে সেইভাবেই রাজনীতি সংস্কৃতিকে আলোচনা করা হয়, যেখানে যেমন ভাবে তার গড়ে ওঠে। ঠিক তারা এই জায়গায় বললেন যে মানসিকতা এবং রাজনৈতিক অবস্থার যে বিশেষ অবস্থা বা তা ব্যক্তি ব্যক্তি ক্ষেত্রে ভিন্ন ভূমিকাও পালন করতে পারে, যা উঠে আসে সেই এলাকা থেকে বা সেই অংশ থেকে, তাকেই কিন্তু রাজনৈতিক যে সংস্কৃতির কথা বলে। পরবর্তী মার্কিন সমাজবিজ্ঞানী বিয়ার এবং উইলাম তাদের প্যাটার্ন অফ গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে রাজনীতি সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছিলেন। তাদের মত অনুসারে সমাজের সাধারণ সংস্কৃতি ভিন্ন বিষয় থাকে। এই সমস্ত বিষয়ের মধ্যে কতগুলি হলো সরকার পরিচালিত হওয়া উচিত, সরকারের কি করা উচিত, এই সমস্ত বিষয় সম্পর্কিত। সাধারণ সংস্কৃতির এই দিকটি হলো রাজনীতি সংস্কৃতি। অর্থাৎ তারা মনে করলেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীরা যে সরকার পরিচালনা আমরা কেমন এক্সপেকটেশন করছি সরকারের প্রতি, বা সরকার কি কি কাজ করা উচিত, এই সম্পর্কিত যে আলোচনা বা যে এই সম্পর্কিত যে এক্সপেকটেশন গুলো রয়েছে, এই এক্সপেকটেশন গুলো কিন্তু এক ক্ষেত্রে রাজনীতি সংস্কৃতির মধ্যেই পড়ে। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট শীর্ষক গ্রন্থে লুসিয়ান পাই রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে বলতেন যে কতগুলি মনোভাব, বিশ্বাস ও মানসিকতার অনুভূতির সমষ্টিকেই বোঝায় রাজনৈতিক সংস্কৃতি বলে। অর্থাৎ রাজনীতি সংস্কৃতি বলতে তিনি মনে করতেন যে মানুষের মধ্যে যে মনোভাব, যে বিশ্বাস, যে মানসিকতা, তারই কিন্তু সমষ্টিগত অবস্থাকেই কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বলে তিনি মনে করলেন। অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ আলোচনা করতে পারি, উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের এখানে রাজনীতির ক্ষেত্রে যে আমাদের নির্বাচন নিয়ে অনেক ধরনের অভিযোগ প্রতিনিয়ত প্রতি বছর থেকে থাকে। এটা কিন্তু আমাদের মানসিকতা এবং এর যে সমষ্টিগতভাবে যে জায়গাটা তৈরি হয়েছে এবং বিভিন্ন মানুষের মধ্যে যে বিশ্বাস হয়েছে যে আমরা আমাদের এখানে নির্বাচন মানে একটা গন্ডগোল, একটা নির্বাচনের সময় সঠিকভাবে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি আসে, এটাই কিন্তু আমাদের এখানকার রাজনৈতিক সংস্কৃতি বলে কিন্তু প্রচারিত হচ্ছে বা বিশ্বাস জন্মাচ্ছে। এবার এমনও হতে পারে একটা সময় এসে এই বিশ্বাসের জায়গাটা পরিবর্তন হতে পারে, যখন বিভিন্ন জায়গার মতন হয়তো ভোটের সময় শুধু ভোটটাই হলো, সেখানে কোনো রকম হিংসার জায়গা থাকলো না, কোনো রকম মারামারি বা অন্যান্য কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, তখন কিন্তু সেই বিশ্বাসটা আবার তখন আমরা বলতে পারবো যে এখানকার রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এরকম একটি ভালো সংস্কৃতি হয়েছে, বা এই এখানকার সংস্কৃতি শান্তিপ্রিয় সংস্কৃতি, এরকম কিন্তু আমরা তখন বলতে পারবো। এবং এটাই হলো রাজনীতির সংস্কৃতি। এই রাজনীতিক সংস্কৃতির কিছু উপাদান সম্পর্কে আমরা আলোচনা করব। এক্ষেত্রে আমরা জেনারেলি মোটামুটি 3টি উপাদানের সমন্বয় এই রাজনীতি সংস্কৃতি গড়ে ওঠে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো দেশ বা জাতির রাজনৈতিক ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নির্ণায়ক হলো কিন্তু সেই দেশের রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ একটা দেশ কেমন ভাবে গড়ে উঠবে, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা নির্ণায়ক ভাবে কাজ করে। এক্ষেত্রে কিছু অসঙ্গতি থাকলেও কিন্তু মোটামুটি ভাবে কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতিকেই আমরা কিন্তু মেনলি ভাবে ধরতে পারি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা আলোচনা করতে পারি। ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ থাকলেও ভারতীয় গণতন্ত্র কিন্তু বিশ্বে প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক, বৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা। বা ইংল্যান্ড, আমেরিকার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই ব্যবস্থার কথাই বলতে পারি। অপরদিকে আমরা যদি মায়ানমার, পাকিস্তানের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু সেইখানকার রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কিত, সেখানকার রাজনৈতিক সংস্কৃতি কি, এ বিষয়ে যদি আমরা ধারণা লাভ করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে এইখানে কোনো রকম স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার কিন্তু কোনো বিষয় নেই। যেমন পাকিস্তানের ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যেই সেখানে সৈন্য শাসন জারি হয়, মায়ানমারের ক্ষেত্রেও তাই, অন্যান্য অনেক দেশের ক্ষেত্রেও তাই, এবং সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার বা নির্বাচন হওয়ার কিন্তু অবকাশ থাকে না। সেখানে সরকারের থেকে সেনাবাহিনীর ক্ষমতা অনেক বেশি থাকে, সেনাবাহিনীর সঙ্গে বিরোধ হলে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিচ্ছে, যে কোনো সময় তারা সরকারকে উৎখাত করে দিচ্ছে। এই যে সংস্কৃতি সেখানকার, এইটাই কিন্তু এই দেশের, এই জাতি হিসেবে কিন্তু আমরা সেই দেশকে আইডেন্টিফাই করতে পারছি তাদের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে। বিশ্বের দরবারে যেমন ভারতের রাজনৈতিক সংস্কৃতির যে উদাহরণ বা নির্ণায়ক লোকে বলতে পারে যে ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ,
ঠিক সেইভাবেই কিন্তু পাকিস্তান, মায়ানমার বা চীন এই সমস্ত দেশের যে সংস্কৃতি তা আমরা কিন্তু এক কথায় বলতে পারি। যাই হোক, মোটামুটি যে তিনটি উপাদানের কথা আমরা বললাম তার সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। যেমন হচ্ছে অভিজ্ঞতাবাদী বিশ্বাস সমূহ। অভিজ্ঞতাবাদী বিশ্বাস বলতে বিভিন্ন রাজনৈতিক বিষয় ও সমস্যা সম্পর্কে জনসাধারণের ধারণার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসকেই বোঝায়। এই বিশ্বাসের দ্বারাই শাসক ও শাসিতের সম্পর্ক কিন্তু প্রভাবিত হতে পারে। অর্থাৎ যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমরা কিছুক্ষণ আগে যেমন বলছিলাম যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কিন্তু একটি অভিযোগ প্রতিনিয়ত রয়েছে, এবং এই বিষয়ে কিন্তু শাসক ও যে শাসিতর মধ্যে থাকছেন, অর্থাৎ যারা শাসক পক্ষ থাকছেন এবং যারা জনগণ, তাদের মধ্যে যে সম্পর্কটা কিন্তু এই ভিত্তিতেই কিন্তু গড়ে উঠছে। এবং আমাদের কিন্তু রাজনৈতিক সংস্কৃতি সেই অভিজ্ঞতাকেই আমাদের নিয়ে আসে, এবং পরবর্তীকালে যদি আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি তখন কিন্তু আমরা বলতে পারবো যে না, আমাদের এই অভিজ্ঞতাটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে পারে। সেটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা ভিত্তিক উপাদান। সংবেদনশীল মনোভাব। নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে ব্যক্তিবর্গের অনুকূল বা প্রতিকূল অনুভূতিকেই বলা হয় অনুভূতি সম্পর্কিত সংবেদনশীলতা বা সংবেদনশীল মনোভাব। অর্থাৎ একটি রাজনৈতিক সংস্কৃতি কিন্তু মানুষের বা সেই দেশের জনসাধারণের মনের মধ্যে যে অনুভূতি, সেই অনুভূতি সংকলন কিন্তু হতে পারে। যেমন উদাহরণ সহকারে আমরা এটা বুঝতে পারি যে আমাদের ভারতবর্ষ কিছু কিছু অঞ্চল রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে কিন্তু জাতিগত যে একটি অনুভূতি তার উপরে কিন্তু সেখানে ভোট হয়, অর্থাৎ জাতের ভিত্তিতে কিন্তু ভোট হয়। এটি কিন্তু এক ধরনের সংবেদনশীল মনোভাব। আবার অনেক ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলরা তারা ধর্মীয় অনুকরণের একটা চেষ্টা চালিয়ে যান রাজনৈতিক বিষয়ে। এবার অনেক সময় তা সফল হয়, তখন সেটা ব্যক্তির অনুকূল হতে পারে। আবার অনেক সময় প্রতিকূল ভাবেও কিন্তু বলা যায় যে সংবেদনশীলতার মানুষ, সেই সংবেদনশীলতার যে মানুষের মনে ধর্মীয় ভিত্তিতে যে রাজনীতি করার চেষ্টা, তাকে তারা প্রত্যাখ্যান করেন। এরকম উদাহরণ আমাদের কিন্তু ভারতবর্ষে প্রচুর রয়েছে, যখন আমরা কিন্তু এই অনুভূতির জায়গাগুলো থেকেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সেই ট্রেন্ড কিন্তু সেখানে আমরা স্থাপন করতে পেরেছি। পরবর্তী, মূল্যবোধের অগ্রাধিকার সমূহ। সরকার অভিব্রত উদ্দেশ্য, জনসাধারণের ব্যক্তিগত ধারণা ও উৎকর্ষ প্রভৃতিকে নিয়ে এ ধরনের বিশ্বাস সৃষ্টি হয়। এই বিশ্বাস সমষ্টিকে মূল্যবোধ বলে। অর্থাৎ আমাদের যে মূল্যবোধ বা আমাদের মধ্যে যে ইথিক্স কাজ করে, এই ইথিক্স সমূহের কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতেই কিন্তু আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতিও তৈরি হতে পারে, যেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের মূল্যবোধ, আমরা কোন রকম দুর্নীতির জায়গায় নেই, আমাদের মূল্যবোধের যে জায়গাটা, ইথিক্সের জায়গাটাকে আমরা কিন্তু সবসময়, নীতির জায়গাটাকে সবসময় অগ্রাধিকার দিচ্ছি, দিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। এরকম যদি বিষয় আমরা দেখতে পাই তাহলে কিন্তু সেটাকে আমরা বলতে পারি যে মূল্যবোধের সমষ্টি বা মূল্যবোধের রাজনৈতিক সংস্কৃতি সেখানে রয়েছে। এবারে আমরা আলোচনা করব যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির কয়েকটি শ্রেণী বিভাগের কথা। দ্য সিভিক কালচার শীর্ষক গ্রন্থে অ্যালমন্ড এবং ভার্বাল 3 প্রকার রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছিলেন, যথা সংকীর্ণবাদী রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ একটি দেশের মানুষের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে সংকীর্ণতা কিন্তু অনেক সময় দেখা যায়। তারা খুব সহজে যে রাজনীতিতে অংশগ্রহণ, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা সেইভাবে কিন্তু অংশগ্রহণ করেন না, এবং তারা নিজেদের মধ্যে একটা সংকীর্ণতা বোধ, রাজনীতির যে সংস্কৃতি তাকে পাল্টানো বা সেই সম্পর্কিত তাদের মধ্যে অনেকটা উদাসীনতা দেখা যায়, তারা সেইভাবে সচেতন নন। এক্ষেত্রে জেনারেলি বলা যায় যে তারা সরকারের প্রতি সেইভাবে কোনো রকম আশা আকাঙ্ক্ষা করে না, তারা সরকারি কোনো রকম ভাবে সহযোগিতা বা করে না। এটাকে কিন্তু আমরা সংকীর্ণবাদী রাজনৈতিক সংস্কৃতি বলে থাকি। দ্বিতীয় যে শ্রেণীর কথা বলা হয়েছে তা হলো অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ যে সমস্ত দেশে শিক্ষার হার খুব ভালো, যেখানে অর্থনৈতিকভাবে খুব উন্নতি রয়েছে, বিশেষ করে শহরাঞ্চলে দেখা যায় যে রাজনীতিতে অংশগ্রহণের পরিমাণ কিন্তু বেশি, এবং তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কমিটির মধ্যে দিয়ে সরকারি সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করার চেষ্টা করেন, সরকারি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিজেদের অংশগ্রহণকে সুনিশ্চিত করেন। এই যে ধরনের সংস্কৃতি দেখা যায় তাকে কিন্তু আমরা বলি যে অংশগ্রহণমূলক সংস্কৃতি। পরবর্তী যে
শ্রেণী, তা হলো নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ বিশেষ করে এই ধরনের নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতি দেখা যায় অনুন্নত দেশগুলির ক্ষেত্রে, যেখানে মানুষের অর্থনৈতিক বা সামাজিক অবস্থা সেইভাবে খুব একটা ভালো নয়, এবং এই ভালো না হওয়ার কারণে কিন্তু তাদের রাজনীতির প্রতি অংশগ্রহণে কিন্তু সেইভাবে কোনো উৎসাহ দেখা যায় না, এবং তারা জেনারেলি রাজনীতি সম্পর্কে নিষ্ক্রিয় থাকেন, কারণ তাদের কাছে বেসিক প্রায়োরিটি থাকে কিন্তু অর্থ উপার্জন করা, নিজের জীবন জীবিকা পরিচালনা করা। সেই জন্য রাজনীতিতে অংশগ্রহণ তাদের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। সেই কারণে তারা কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করেন না। একেই রাজনীতির কিন্তু নিষ্ক্রিয় রাজনীতি সংস্কৃতি বলে মনে করা হয়। রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি সমূহ সম্পর্কে আমরা একদম শেষে আলোচনা করব, যে ভিত্তিগুলো কি করে গড়ে ওঠে। যেমন ঐতিহাসিক ভিত্তি, অর্থাৎ বলা যায় যে কিছু দেশ আছে, যে সমস্ত দেশের রাজনৈতিক ভিত্তিগুলি কিন্তু সেই দেশের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন মেনেই কিন্তু চলতে থাকে। যেমন এই বিষয়ে আমরা ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা এদের বিষয়ে আলোচনা করতে পারি। যেমন আমরা কিন্তু দেখি ইংল্যান্ডে কিন্তু সেই রাজার শাসন বা রানীর শাসন, যে রাজতন্ত্রের কথা, তা কিন্তু লর্ড সভা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক দিন থেকেই কিন্তু একভাবে চলে আসছে, এবং তাকে কিন্তু তারা ধরে রেখেছেন। এটা কিন্তু তাদের যে ঐতিহাসিক একটা কিন্তু সংস্কৃতির মধ্যেই পড়ে। আবার আমেরিকার ক্ষেত্রেও কিন্তু আমরা জানি সেখানে বিশেষভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কিছু ঐতিহাসিকভাবে কিন্তু তাদের কিছু সিদ্ধান্ত গ্রহণ রয়েছে, সেইভাবেই কিন্তু তারা চলতে থাকেন। এই বিষয়গুলোই কিন্তু রাজনীতি সংস্কৃতির ক্ষেত্রে ঐতিহাসিকভাবে কিন্তু নির্ভর করে। পরবর্তী উপনিবেশিক শাসনের ক্ষেত্রে, উপনিবেশিক শাসনের রাজনৈতিক সংস্কৃতিটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি অংশ যে দেশগুলি, তা কিন্তু ঔপনিবেশিক শাসনের একটা সময় মধ্যে ছিল, এবং তাদের যে শাসন ব্যবস্থা বা সেই দেশগুলি পরবর্তীকালে যখন স্বাধীনতা লাভ করে, সেখান থেকে কিন্তু তাদের সংস্কৃতি কিন্তু সেই ঔপনিবেশিকতার যে বেড়াজাল বা যে ছায়া, সেই ছায়া থেকে কিন্তু তারা বেরোতে পারেনি। তাদের মধ্যে কিন্তু এখনো সেই ঔপনিবেশিকতার প্রভাব কিন্তু দেখা যায়। যেমন ঔপনিবেশিক সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি আমরা দুভাবে দেখতে পাই, একটা বিফোর ইন্ডিপেন্ডেন্ট, একটা আফটার ইন্ডিপেন্ডেন্ট। বিফোর ইন্ডিপেন্ডেন্ট কি ছিল, যে স্বাধীনতা লাভের জন্য সেই সময় সংগঠিত হওয়া, তাদের বিরুদ্ধে আন্দোলন করা, এই ধরনের একটা রাজনীতি সংস্কৃতি। এবং পরবর্তীকালে আফটার ইন্ডিপেন্ডেন্ট দেখা যায় যে আমরা কিন্তু সেই সময় যে দেশ আমাদের মধ্যে শাসন করেছিল, যেমন ভারতবর্ষের ক্ষেত্রে ব্রিটেনের যে শাসন ছিল, আমরা স্বাধীনতার পরেও কিন্তু ব্রিটেনের শাসন ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারিনি। আমাদের শাসন ব্যবস্থা, সরকার পরিচালনার মধ্যে কিন্তু সেই উপনিবেশিক আইনের অনেক প্রভাব রয়েছে। আমাদের সংবিধান এবং আমাদের যে আইনগুলো রয়েছে, সেই আইনে কিন্তু আমরা এখনো সেই আইনগুলো অনেকগুলোই আমাদের মেনে চলি, সেই উপনিবেশিকতা রয়েছে। বা আমাদের যে নির্বাচন প্রক্রিয়া বা রাজনৈতিক যে বিষয়, তার মধ্যে কিন্তু রয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিলে আরো সহজ হয়ে যাবে। একবিংশ শতাব্দীর প্রথম দশকে যখন পশ্চিমবঙ্গে জমি আন্দোলনের শুরু হলো, সেই সময় মানুষের কাছে বিষয়টি আরো ক্লিয়ার ভাবে এলো যে আমরা যে জমি অধিগ্রহণ সংক্রান্ত যে আইন, সেই আইনটা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের আইনকেই আমরা ফলো করে চলছিলাম। এই যে ব্রিটিশ পিরিয়ডের এই আইনের ফলো করে আমরা জমি অধিগ্রহণ করে আসছিলাম স্বাধীনতার প্রায় 60 বছর পরেও, 50 বছর অতিক্রান্ত হওয়ার পরেও, এই যে প্রভাব, এটাই কিন্তু একটা কিন্তু সংস্কৃতির প্রভাব, ঔপনিবেশিক সংস্কৃতির প্রভাব হিসাবে কিন্তু রয়েছে। ভৌগোলিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভৌগোলিক অবস্থার উপরে তাদের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, তাদের ক্রিয়াকার্য নির্ভর করে। যেমন আমরা বলতে পারি যে সমস্ত দেশগুলি ভৌগোলিকভাবে অনেক অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে, এবং যাদের সেই হিসাবে তারা অর্থনৈতিকভাবে অগ্রসর, তারা কিন্তু অংশগ্রহণমূলক রাজনীতির ক্ষেত্রে আমরা যে শ্রেণী বিন্যাস করলাম, সেটা কিন্তু তাদের প্রভাব বেশি দেখা যায়। আবার যে সমস্ত দেশগুলি খুবই অনুন্নত, ভৌগোলিকভাবেও তাদের সেইভাবে কোনো ভালো অবস্থায় নেই, তাদের আর্থিকভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেখানে কিন্তু নিষ্ক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ বা রাজনৈতিক শ্রেণী কিন্তু বেশি দেখা যায়। এই জন্য ভৌগোলিক ব্যবস্থাটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভিত্তি হিসাবে নির্ভর করে। পরবর্তী হচ্ছে জাতি বিভিন্নতার মধ্যেও কিন্তু রাজনীতি সংস্কৃতি। আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম যে অনেক অঞ্চলই রয়েছে যেখানে জাতিগত ভেদে কিন্তু সেখানে নির্বাচন হয়, এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়, তাদের রাজনীতি পরিচালিত হয় যে সেই জাতি হিসেবে। আবার অনেক সময় দেখা যায় একটি নিজস্ব জাতিকে, সেই জাতিকে তুলে ধরার জন্য, যেমন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ক্ষেত্রে জানি যে হিটলার জার্মান জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। সেই জাতীয়তা বোধকেই কাজে লাগিয়ে তারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ এবং বিভিন্ন দেশগুলিতে তারা দখল করতে শুরু করে। আবার বর্তমান সময়ে আমরা যদি দেখি যে আমাদের
পাশাপাশি বিভিন্ন দেশে জাতিগত যে বিষয়, তাই সেই জাতীয়তাবাদকে ওপর নির্ভর করে কিন্তু তাদের রাজনৈতিক সংস্কৃতি নির্ভর হয়। সব থেকে ভালো উদাহরণ হলো পাকিস্তান, যেখানে নির্বাচনের একটা বড় অংশ নির্ভর করে কে কতটা ভারত বিরোধী কথাবার্তা বলতে পারছেন বা ভারতের বিরুদ্ধে তাদের পাকিস্তানের যে জাতীয়তাবাদ, এটা কিন্তু একটা নির্ভরতা করে। এছাড়াও ছোট ছোট ক্ষেত্রে বিভিন্ন জাতিভেদ প্রথার মধ্যেও কিন্তু আবেগের বিষয় রয়েছে, রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে নির্ভর করে। পরবর্তী 5 নম্বর যে হচ্ছে ধর্ম, একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ধর্ম রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে। ধর্মর কাজ প্রতিনিয়ত ধর্ম এবং শাসনের মধ্যে সেই একদম অষ্টদশ শতাব্দী বা তার আগে থেকেই কিন্তু, যখন থেকে আমরা পড়ি যে চার্চ এবং রাজার মধ্যে যে গন্ডগোল, এই সময় থেকেই ধর্ম এবং শাসকের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা সবসময় চলেছে। পায়ের মতন যে একদিক থেকে রশি টানা হচ্ছে, যার যখন কখনো হয়তো ধর্মর শক্তিটা বেশি দেখা যাচ্ছে, কখনো আবার হয়তো শাসকের শক্তি বেশি দেখা যাচ্ছে। যার শক্তি যখন বেশি হচ্ছে তার প্রভাব বেশি হচ্ছে, কিন্তু এদের মধ্যে কিন্তু সবসময় দড়ি টানাটানি একটা রয়েছে ধর্ম এবং শাসনের মধ্যে। এই ধর্মের উপরে ভিত্তি করেও কিন্তু রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। যেমন পাকিস্তানের গঠনের ক্ষেত্রে বা পাকিস্তানের সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু মুসলিম জাতি সত্তা, এটা কিন্তু বা মুসলিম ধর্মর কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আবার আমরা ভারতবর্ষের ক্ষেত্রেও দেখি অনেক সময় বিভিন্ন ধরনের নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় একটি মেরুকরণের চেষ্টা হয় এবং সেখানে রাজনীতি সংস্কৃতির উপরে তার প্রভাব বিস্তার করে। কিন্তু ভারতবর্ষের ধর্মীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা স্বীকার করা রয়েছে এবং তারপরে ভারতে এখনো সেইভাবে ধর্মীয় ভিত্তি মাথাচাড়া দিয়ে না উঠলেও ধর্ম কিন্তু রাজনীতি সংস্কৃতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পুরো পৃথিবীতেই রয়েছে। অর্থ সামাজিক কাঠামো, অর্থাৎ যে অর্থনৈতিক কাঠামো বা সামাজিক কাঠামো, আমরা যেমন শ্রেণী বিভাগের ক্ষেত্রে পড়লাম যে নিষ্ক্রিয়ভাবে রাজনীতি সংস্কৃতির মধ্যেও থাকে, যেখানে অর্থ সামাজিক পরিস্থিতি ভালো থাকে না। আবার যারা অর্থনৈতিকভাবে সচ্ছল যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশে সাধারণ মানুষের অংশগ্রহণের পরিমাণ কিন্তু অনেক বেশি, কারণ তাদেরকে নিজের জীবন জীবিকা অর্জনের জন্য কিন্তু চিন্তা করতে হয় না। তারা তখন সেই সময় কিন্তু দেশের উন্নয়ন বা দেশের বিভিন্ন শাসন ব্যবস্থার কাজের বিষয়ে কিন্তু তারা মনোনিবেশ করতে পারে। রাজনৈতিক মতাদর্শও কিন্তু একটা বিষয়। বিভিন্ন দেশে আমরা দেখতে পাই যে সেই একটি হয়তো মতাদর্শের উপরে ভিত্তি করে পুরো দেশ চলে। যেমন চীনে কমিউনিস্ট পার্টির মতাদর্শের উপরে ভিত্তি করে সমগ্র দেশের রাজনৈতিক সংস্কৃতি নির্ভর করে। পশ্চিমবঙ্গে একটা সময় কমিউনিস্ট মতাদর্শের উপরে নির্ভর করে রাজ্য সরকারের নির্বাচনগুলি অনুষ্ঠিত, কমিউনিস্ট পার্টি দীর্ঘ 34 বছর জিতে আসে। এই একটা রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে। এবং সর্বশেষ যে সেটি হলো শ্রেণী কাঠামোর প্রভাব, অর্থাৎ একটি দেশের মধ্যে বা একটি জাতির মধ্যে যে ধরনের শ্রেণীগুলি থাকে সেই শ্রেণী কাঠামো কিন্তু নির্ভর করে। অর্থাৎ আমরা জানি মার্কস শ্রেণী সংগ্রামের কথা বলেছেন, শ্রেণীর উন্নয়নের কথা তারা বলেছেন, বিভিন্ন শ্রেণী, এই শ্রেণী সংখ্যাও কিন্তু রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। যে শ্রেণীগতভাবে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, এই যে শ্রেণী বিভাগ বা বিভিন্ন রকমের ভাবে মানুষের মধ্যে শ্রেণী বিভাজন করা, এই শ্রেণী বিভাজনের মধ্যে যে শ্রেণীর সংখ্যা বেশি থাকে সেই শ্রেণী কিন্তু রাজনীতি সংস্কৃতির ক্ষেত্রে তাদের যে প্রভাব, সেই প্রভাব বিস্তার করার বেশি চেষ্টা করেন। এটাও কিন্তু রাজনীতি সংস্কৃতির একটি ভিত্তি। এই ছিল রাজনৈতিক সংস্কৃতি সংক্রান্ত আমাদের আজকের আলোচনা এই ক্লাসের। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের এই প্রশ্নগুলো করুন, বা সাজেশন থাকলে অবশ্যই দিন। আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা রাজনৈতিক সামাজিকীকরণ বা এই সংক্রান্ত আরো কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সে অবধি সকলেই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।